jungle. Audio jungle. বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু রাত আছে যেগুলো শুধুই একটি দিনপঞ্জির অংশ নয়, বরং হয়ে ওঠে বিতর্ক, সন্দেহ আর দীর্ঘমেয়াদী প্রভাবের প্রতীক। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারির গভীর রাত ছিল ঠিক তেমনই এক সময়। পুরো দেশ তখন অপেক্ষা করছিল নতুন সরকারের শপথ গ্রহণের জন্য। দীর্ঘ ১৮ মাস ক্ষমতায় থাকার পর বিদায় নিতে চলেছিল ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক অঙ্গনে তখন ছিল নানা হিসাব-নিকাশ, প্রশাসনে বদলের প্রস্তুতি আর জনগণের মনে ছিল নতুন শাসনের প্রত্যাশা। কিন্তু সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই নিঃশব্দে ঘটে যায় এমন একটি সিদ্ধান্ত যা পরবর্তী সময়ে দেশের শ্রমনীতি, জ্বালানি খাত এবং বিদেশি বিনিয়োগ নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। সেই রাতেই জারি হয় এক বিশেষ প্রজ্ঞাপন। বাইরে থেকে দেখলে এটি ছিল কেবল একটি প্রশাসনিক সংশোধনী, কিন্তু ভেতরের বাস্তবতা ছিল অনেক গভীর। বহু শ্রমিক সংগঠন, অধিকার কর্মী এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের জ্বালানি খাতের শ্রমিকদের জন্য বড় ধরনের ধাক্কা, কারণ বহুদিন ধরে চালু থাকা একটি গুরুত্বপূর্ণ বিধান বদলে ফেলা হয়েছিল বিদায়ী সরকারের শেষ কয়েক ঘণ্টার মধ্যে। আগের নিয়ম অনুযায়ী জ্বালানি ও খনিজ সম্পদ খাতে কাজ করা বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক মুনাফার ৫% শ্রমিক কল্যাণ তহবিলে জমা দিতে হতো। এই অর্থ ব্যবহার করা হতো শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, আবাসন ও কল্যাণমূলক বিভিন্ন খাতে। কিন্তু নতুন প্রজ্ঞাপনে সেই হার কমিয়ে নামিয়ে আনা হয় মাত্র ১.৫%। অর্থাৎ এক সিদ্ধান্তেই শ্রমিকদের প্রাপ্য সুবিধার বড় একটি অংশ হারিয়ে যায়। প্রশ্ন উঠল, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে? কেন অপেক্ষা করা হলো না নতুন নির্বাচিত সরকারের জন্য? সমালোচকদের মতে যদি বিষয়টি সত্যিই জাতীয় স্বার্থের হতো, তাহলে নতুন সরকারকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়াই ছিল স্বাভাবিক, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। আর এখান থেকেই শুরু হয় বিতর্কের ঝড়। ঘটনার সূত্র খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এই সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিল আরও কয়েক মাস আগে। ২০২৫ সালের ১৮ নভেম্বর শ্রম মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করা হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড ইউনূসের নির্দেশনায় আইনটির সংশোধন প্রয়োজন। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তৈরি হয়, কারণ একটি শ্রমিক কল্যাণ বিষয়ক সিদ্ধান্তে কেন এত উচ্চ পর্যায়ের তদারকি ছিল? বিতর্ক আরও বাড়ে যখন সামনে আসে আরেকটি নাম, আব্দুল্লাহ আল মামুন। তিনি ছিলেন ড ইউনূসের ব্যক্তিগত আইনজীবী। অভিযোগ ওঠে, এই সংশোধনী প্রক্রিয়ায় তিনিও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। সমালোচকদের প্রশ্ন ছিল, একজন ব্যক্তিগত আইনজীবীর শ্রম আইনের মতো স্পর্শকাতর বিষয়ে এত আগ্রহ কেন? এটি কি শুধুই প্রশাসনিক সহায়তা ছিল, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো আন্তর্জাতিক বা কর্পোরেট স্বার্থ? এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয় জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের বৈঠক। সেখানে শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তীব্র আপত্তি জানান। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, এটি শুধু একটি সংখ্যা কমানোর বিষয় নয়, এটি হাজার হাজার শ্রমিক পরিবারের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত। শ্রমিক অধিকার কর্মীরা অভিযোগ করেন, সরকার মূলত বহুজাতিক কোম্পানিগুলোর চাপের কাছে নত স্বীকার করেছে। আর এই প্রসঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত হতে থাকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই মার্কিন জ্বালানি কোম্পানির স্বার্থ রক্ষার জন্যই নাকি শ্রমিকদের প্রাপ্য সুবিধা কমিয়ে আনা হয়েছে, এমন অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে। সমালোচকদের ভাষ্য অনুযায়ী বিদেশি বিনিয়োগ ধরে রাখার নামে দেশের শ্রমিকদের অধিকারকে বিসর্জন দেওয়া হয়েছে। তাদের প্রশ্ন ছিল, বাংলাদেশের সার্বভৌম অর্থনৈতিক নীতিকে কেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের শর্তের কাছে মাথা নত করতে হলো? আর কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এমন এক সময়ে যখন বিদায়ী সরকারের হাতে কার্যত আর কোনো রাজনৈতিক ম্যান্ডেট ছিল না? এই পুরো ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তৎকালীন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত।
বিভিন্ন শ্রমিক সংগঠন তার সাথে যোগাযোগ করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানায়, কিন্তু পরবর্তীতে যে বক্তব্য সামনে আসে তা আরও বেশি আলোড়ন সৃষ্টি করে। অভিযোগ অনুযায়ী তিনি নাকি ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন যে শ্রমিকদের দাবি যৌক্তিক, কিন্তু তার ওপর প্রচণ্ড চাপ রয়েছে। এই একটি বাক্যই তখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দেয়। কে ছিল সেই অদৃশ্য শক্তি? কোন চাপের কাছে একজন উচ্চপদস্থ সরকারি উপদেষ্টাও অসহায় হয়ে পড়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় অনুসন্ধান। পরে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার শাখাবাত ইঙ্গিত দেন, সিদ্ধান্তটি কেবল শ্রম মন্ত্রণালয়ের ছিল না, বরং জ্বালানি মন্ত্রণালয় এবং বিদেশি বিনিয়োগ সংশ্লিষ্ট মহল থেকে তীব্র চাপ ছিল। এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, কারণ তখন আলোচনায় উঠে আসে বঙ্গোপসাগরের অফশোর গ্যাস ব্লকের বিষয়টি। জানা যায় সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নতুন দরপত্র আহ্বান করেছিল, কিন্তু আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলো নাকি শ্রম আইনের ওই ৫% বিধানকে বড় বাধা হিসাবে দেখছিল। এখানেই সামনে আসে সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বক্তব্য। তিনি দাবি করেন, বিদেশি কোম্পানিগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছিল, যদি ৫% মুনাফা শ্রমিক কল্যাণ তহবিলে দিতে হয় তাহলে তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে না। এমনকি অফশোর গ্যাস অনুসন্ধানের দরপত্রেও অনেক প্রতিষ্ঠান আগ্রহ হারিয়ে ফেলে। সরকারি মহলের যুক্তি ছিল, বাংলাদেশ তখন জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে। নতুন গ্যাস অনুসন্ধান না হলে ভবিষ্যতে বিদ্যুৎ ও শিল্প খাতে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাকে তারা জাতীয় অর্থনৈতিক প্রয়োজন হিসাবে দেখেছিল। তাদের মতে, যদি বহুজাতিক কোম্পানিগুলো সরে যেত তাহলে দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ত। কিন্তু সমালোচকরা এই ব্যাখ্যাকে মানতে নারাজ। তাদের বক্তব্য ছিল, অর্থনৈতিক সংকটের সমাধান কখনো শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে করা যায় না। তারা প্রশ্ন তোলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিনিয়োগ ঘাটতি বা জ্বালানি নীতির ব্যর্থতার পুরো বোঝা শুধুমাত্র শ্রমিকদের ওপরই চাপানো হবে কেন? অনেক বিশ্লেষক এই ঘটনাকে কর্পোরেট ব্ল্যাকমেইল হিসাবেও আখ্যা দেন। তাদের মতে, বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ না করার হুমকি দিয়ে সরকারকে চাপে ফেলেছিল, আর সেই চাপের মুখেই শেষ পর্যন্ত আইন পরিবর্তন করা হয়। বিশেষ করে যখন বলা হয় বিনিয়োগ না এলে গ্যাসের দাম কমানো সম্ভব নয়, তখন বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। এখানে আরেকটি বড় প্রশ্ন সামনে আসে, কেন একটি অন্তর্বর্তী সরকার, যার প্রধান কাজ ছিল নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা, তারা এত বড় নীতিগত পরিবর্তন করল? অনেকের মতে এটি ছিল ভবিষ্যৎ সরকারকে একটি নির্দিষ্ট পথে বাধ্য করার কৌশল, কারণ একবার আইন পরিবর্তন হয়ে গেলে পরে তা ফিরিয়ে আনা রাজনৈতিকভাবে কঠিন হয়ে যায়। ঘটনার আন্তর্জাতিক দিকটিও কম আলোচিত নয়। ২০২৩ সালে অ্যান্টনি ব্লিংকেন বিশ্বব্যাপী শ্রম অধিকার রক্ষার পক্ষে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে নিষেধাজ্ঞাও আরোপ করতে পারে, কিন্তু বাংলাদেশের এই ঘটনায় মার্কিন প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, যখন বাংলাদেশের পোশাক খাত নিয়ে মানবাধিকার ও শ্রম অধিকার প্রসঙ্গে ওয়াশিংটন কঠোর অবস্থান নেয়, তখন নিজেদের দেশের একটি বহুজাতিক কোম্পানির স্বার্থ জড়িত থাকায় তারা নীরব থেকেছে। তাদের মতে, এটি আন্তর্জাতিক রাজনীতির সেই পুরনো দ্বৈত নীতিরই উদাহরণ, যেখানে মানবাধিকারের ভাষা প্রয়োগ হয় সামরিক সুবিধা অনুযায়ী। অন্যদিকে সরকার ঘনিষ্ঠ মহল যুক্তি দেয়, বিষয়টি সম্পূর্ণ অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদেশি বিনিয়োগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্বালানি খাতের মতো কৌশলগত খাতে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করলে দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারত। তাই এটি ছিল কম ক্ষতির পথ। কিন্তু সত্য যাই হোক, একটি বিষয় পরিষ্কার, ১৬ ফেব্রুয়ারির সেই রাত কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্তের রাত ছিল না, সেটি ছিল রাষ্ট্র, শ্রমিক, কর্পোরেট শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সম্পর্কের এক নগ্ন প্রতিচ্ছবি, যেখানে ক্ষমতার টেবিলে নেওয়া একটি সিদ্ধান্ত হাজার হাজার শ্রমিক পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলোর প্রকৃত সত্য হয়তো বহু বছর পর উন্মোচিত হয়। এই ঘটনাটিও হয়তো তেমনই একটি অধ্যায়। কিন্তু আজও প্রশ্নগুলো রয়ে গেছে, কেন শেষ মুহূর্তে এত তাড়াহুড়ো? কেন শ্রমিকদের আপত্তি উপেক্ষা করা হলো?
বিদেশি বিনিয়োগের নামে কতদূর পর্যন্ত আপোস করা যায়? আর রাষ্ট্রের আসল দায়িত্ব কি? কর্পোরেট স্বার্থ রক্ষা করা নাকি দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু সেই রাতের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।